বন্ধ দরজার মধ্যে খুনের ঘটনা তো আপনারা অনেকবারই দেখেছেন। কখনো কখনো আমাদেরও তো মাথা খারাপ হয়ে যায়, বোঝাই যায় না যে খুনটা কিভাবে করা হয়েছে। দরজা ভেতর থেকে বন্ধ, তার মানে মৃত মানুষটা ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। আর খুনটা তো হয়েছে অবশ্যই, তবে খুনি ঘর থেকে বাইরে বেরোলো কি করে সেটা কিছুতেই জানা যাচ্ছে না। আর বেশিরভাগ সময় এটাও বোঝা মুশকিল হয়ে যায় যে খুনটা হয়েছে কিভাবে। এইবারের যে কেসটা, এতে আসলে এমনটাই হয়েছিল যে একটা লাশ ছিল, লাশের কাছে কিছু লোকও ছিল। খুন ছুরি দিয়েই করা হয়েছে, এটা একদম পরিষ্কার। কিন্তু ছুরিটা ঘরের কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছে না। না ঘর থেকে কেউ বাইরে বেরিয়েছে, না কেউ বাইরে থেকে ঢুকেছে, তবুও ছুরিটা গায়েব হয়ে গেছে। আর খুনের সময় কিছুক্ষণের জন্য লাইট চলে গেছিল। এই লাইট যাওয়া আর আসার মাঝখানেই খুনও হয়ে গিয়েছিল আর ছুরিও গায়েব হয়ে গেছিল। অনেক চেষ্টার পরেও কিছুতেই বোঝা গেল না এসব হলো কিভাবে। ওখানে যারা দাঁড়িয়ে ছিল তারা তো একথাই বলবে যে আমরা কিছু করিনি। এখন প্রশ্ন করব তো প্রশ্ন করব কাকে? দেওয়ালকে? শেষমেশ তাই করলাম। ওই ছুরিটা কোথায় আছে তার জবাব ঘরটাই দিল। দেখুন আপনারাও। ও এসে বললেই আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কি, বুঝেছো? তোমরা এমন সব কাণ্ড করো না। আরে মিটিং রাখতে হলে তো একদিন আগে জানানো উচিত ছিল। 1 ঘন্টা আগে ফোন করার মানেটা কি? আরে ও আমাদেরও একটু আগে ফোন করে জানিয়েছে, বলেছিল কিছু আর্জেন্ট আছে, তাই আজকেই মিটিং করতে হবে। এমন কি আর্জেন্ট ব্যাপার? কাল মিটিংটা করলে হতো না? আরে অখিল, আজকের মিটিং শুধু বিজনেস মিটিং নয়, এটা কিন্তু জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। কি হয়েছে কি তোমার? আর কতক্ষণ ধরে খাচ্ছ? আরে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নয় ভাই। বিক্রম কিরকম অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলছিল, তুমি যদি একটু আগে আসতে তাহলে দেখতে পেতে কত বদলে গেছে বিক্রম। হ্যাঁ অখিল, দেখে ওকে মনে হচ্ছিল যেন কোনো আত্মা টাত্মা রেখে ফেলেছে। সত্যি? হ্যাঁ, রাত 12টার সময় ও কিছু বলতে চলেছে আমাদের। তা 12টার সময় কেন? জানি না, কিছু ওই আত্মাদের আসার ব্যাপারে কথা বলছিল। যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলাম সেটা আমি জানতে পেরে গেছি। কোন ব্যাপারটা? সেটা তুমি বুঝবে না। বিজনেসের ব্যাপারে? যখন তোমার আত্মা পরম আত্মার সাথে মিলে যায় তখন সমস্ত সম্পর্ক আর সমস্ত বিজনেস সব এক হয়ে যায়। কিন্তু 12টার সময় কেন? কোনো আত্মার আসার কথা আছে কি 12টার সময়? হ্যাঁ, নিজেই দেখে নিও। বিক্রম, আমার এই আত্মা টাত্মার ব্যাপার কিন্তু ভয় লাগে খুব। 12টা বাজতে আর কয়েক মিনিটই বাকি। আজকে এই মিটিং এর পর আমাদের সবার জীবন বদলে যাবে, একদম চিরতরের জন্যে। এই শোনো, তোমায় বলে দিচ্ছি, দেখো আগামী 1 ঘন্টায় এই ঘরের মধ্যে যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। তুমিও নাও, বুঝলে? হ্যাঁ স্যার। আর হ্যাঁ, প্রমোদ এলে শুধুই ওকে ঢুকতে দেবে, বুঝেছো? আর তোমরা সবাই বাইরে থাকবে। আচ্ছা স্যার। আর ওই ড্রাইভারকে বলে দেবে ও যেন কোনোভাবেই ভেতরে ঢোকার না চেষ্টা করে। আচ্ছা, তুমি এখন যাও। এই শোন হরিয়া, তুই না ভিতরে একদম যাবি না। আচ্ছা, মদের সাথে ওখানে আরো অনেক কিছু আছে নাকি? আছে তো অনেক কিছু। ভাই, আমাদের জন্য ওখান থেকে একটু মদ সরিয়ে নে। আমার না এরকম ফাঁকা জায়গাতে খুব ভয় লাগে। আমার পেটে যদি একটু মাল পড়ে না, তবে আর কোনো একটা পাশে আসতে পারবে না। তুইও না মাল খাওয়ার জন্য বিভিন্ন রকম বাহানা খুঁজে বেড়াস। না রে ভাই, আমার সত্যি আত্মাদের খুব ভয় করে। মাঝে মাঝে তো আমি অন্ধকারে আওয়াজও শুনতে পাই। ওটা ওদেরই আওয়াজ। জানি না এই প্রমোদটা আবার কোথায় থেকে গেল। সব সময় ওকে ওই কাজের সময় পাওয়া যায় না। বিক্রম কিন্তু প্রমোদকে ডাকার চেষ্টা করছে বারবার। আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। এরম মনে হচ্ছে যেন সত্যি কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ ভাই, এক তো বিক্রমের কিছু হয়েছে, তার উপর আবার এই বাড়িটাও তো আবার ভুতুড়ে মনে হচ্ছে। আর আমি তো এটা শুনেছি যে আত্মারা শুধু অন্ধকারেই আসে। শুধু শুনেছো তো, দেখো তো নি। বন্ধুরা, আরেকটা করে পেগ হয়ে যাক। আরো একটা? হুম, ওকে। এসো এসো। Cheers!
আরে এটা হলো অন্ধকার হয়ে গেল লাইট কি চলে করে? গেল কেন? আরে আরে আত্মা চলে আসবে না তো? বিশাল, হ্যাঁ বিশাল তোমার কাছে লাইটার আছে? লাইটার দেখছি আরে বাবুল, বাবুল টর্চা নিয়ে আয় তো। কি হলো? কে চাচ্ছে? কে চাচ্ছে এখানে? কে চেঁচাচ্ছে কে? বিক্রম, বিক্রম, খুন 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 হয়ে গেছে, আমাদের সাহেবকে খুন করে দিয়েছে। সিআইডি, সিআইডি কে ডাকো। আরে এ বিউরোতে আওয়াজ কিসের? বুঝতে পারছি না স্যার, অদ্ভুত এই আওয়াজটা। আমিও তো সেটা ভাবছি কি হচ্ছে এখানে। ব্যুরোতে এরকম আওয়াজ আগে তো কখনো শুনিনি। হ্যাঁ স্যার, ব্যুরোতে কেউ হয়তো বোম রেখে দিয়েছে। হ্যাঁ, এটাই বাকি ছিল। সিআইডির তো অনেক শত্রু রয়েছে, কেউ হয়তো এটা ভেবেছে যে ব্যুরোকে উড়িয়ে দিই। আরে না 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 না, এটা বম নয়, এটা বোম্বা। দয়া, আওয়াজ এই দিক থেকে আসছে স্যার। হ্যাঁ দেখো তো। স্যার মনে হচ্ছে কোনো জন্তু এসেছে বিউরোতে। হ্যাঁ ভয়ঙ্কর মনে হচ্ছে স্যার। হায় ভগবান! ফেডরিক! ফেডরিক! গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, গুড মর্নিং স্যার। এই টেবিলের নিচে ঘুমোচ্ছিলে কেন? হ্যাঁ স্যার ঘুমাচ্ছিলাম তো টেবিলের উপরেই, কিন্তু কখন যেন নিচে পড়ে গেছি স্যার। বাড়ি যাওনি কেন? আরে স্যার, আপনি বলেছিলেন সারা রাত ওই বারওয়ালার উপর নজর রাখতে, তো তাই তো কিছু পেয়েছো? কিচ্ছু পাইনি স্যার, সকালে এসে এখানে শুয়ে পড়লাম। এই ধরবি না। আমার বউ ফোন করেছে। ও হ্যালো, হ্যাঁ 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 খুন। যখন বিক্রমের খুন হয়েছিল তখন আপনারা ওনার আশেপাশেই ছিলেন, রাইট? আগে আগে আমরা চিয়ার্স করছিলাম। চিয়ার্স মানে হলো গ্লাস দিয়ে। আগে হ্যাঁ। ছুরিটা বুকে মারা হয়েছে, বেশ বড় সড়ো আঘাত। ছুরিটা যথেষ্ট বড় মনে হচ্ছে, এখানে আশেপাশে থাকা উচিত ওটা। স্যার পুরো ঘর খুঁজে ফেললাম স্যার, ছুরি কোথাও পাওয়া গেল না। ঘরের ভিতরে উপস্থিত সবাই মিলে মদ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মানে হলো বিক্রম আপনাদের থেকে 1-1.5 ফুট দূরে দাঁড়িয়েছিল। আগে হ্যাঁ। তাও আপনারা এটা জানেন না যে ওকে কে খুন করলো। কি হলো বিবেক? স্যার, বিক্রমের খুন হওয়ার সময় এনারা ওনার সঙ্গেই ছিলেন, কিন্তু তাও ওনারা খুনিকে দেখেনি। ও, খুনিকে দেখেননি আপনারা? স্যার, তখনই 2 মিনিটের জন্য লাইট অফ হয়ে গেছিল। লাইট অফ হয়ে গেছিল? আগে হ্যাঁ স্যার। লাইট অফ হয়ে গেছিল নাকি কেউ জেনে শুনে লাইটটা অফ করে দিয়েছিল যাতে খুনটা করা যায়? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? বিক্রম তো আমাদের বন্ধু ছিল, বিজনেস পার্টনার। তাছাড়া আমরা ওকে কেন খুন করবো স্যার? স্যার, এনারা জানতেও পারেননি যে খুন কখন হয়েছিল। পারবে, এদের ব্যুরোতে নিয়ে চলো একবার, সব জানতে পারবে। আচ্ছা একটা কথা বলুন, যখন খুন হয়েছিল তখন কেউ বাইরে থেকে এসেছিল? আগে না স্যার, দরজা বন্ধ ছিল। আর কেউ ঘর থেকে বাইরে গেছিল? না স্যার। অদ্ভুত ব্যাপার, না কেউ ভিতর থেকে বাইরে গেছে, না কেউ বাইরে থেকে ভিতরে এসেছে। আর ঘরের ভিতরে যাতায়াত করার এই একটাই দরজা রয়েছে। তাহলে ওই খুনিটা পালিয়ে গেল কোথায়? অভিজিৎ ঘরের সমস্ত জানালা বা দরজা ভেতর থেকেই বন্ধ। খুনি বাইরে থেকে আসেনি এখানে। খুনি এদের মধ্যেই কেউ একজন। তাহলে মার্ডার ওয়েপনটা এরা কোথায় লুকিয়ে রেখেছে? স্যার
হ্যাঁ ফ্রেডি, স্যার এই দেখুন স্যার, টেবিলের মধ্যে রক্তের দাগ লেগে আছে। আর এখানে দেখুন, গ্লাসের মধ্যেও রক্তের দাগ। এই যে স্যার, এই লোকগুলো মদের মধ্যে রক্ত মিশিয়ে খেয়েছে। স্যার, এখানে নিশ্চয়ই কোনো জাদুটোনা হয়েছে। এই লোকগুলো রক্ত খেয়েছে স্যার, রক্ত। হ্যাঁ সত্যি গ্লাসে রক্ত লেগে রয়েছে। কি হয়েছেটা কি এখানে? হ্যাঁ স্যার, আসলে বিক্রম কোনো আত্মার কথা বলছিল। আমি বলছিলাম না স্যার, ফ্রেডি কিন্তু গাথা নয়। স্যার, ছুরিটাও এদের মধ্যেই কেউ লুকিয়েছে। আমি তো বুঝতেই পারছি না কিভাবে এগুলো। দেখ স্যার এসে গেছে। তুমি কোথায় ছিলে যখন খুন হয়েছিল? আমরা বাইরে এখানেই ছিলাম স্যার। তারপর হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আমরা দুজনে টর্চ নিয়ে ভেতর দৌড়ই। গিয়ে দেখি বিক্রম বাবু মাটিতে মরে পড়ে আছে। তো ছুরিটা কোথায় লুকিয়েছো? হ্যাঁ, ছুরি? আমরা কোনো ছুরি টুরি লুকাইনি স্যার। আগে থেকে প্ল্যান করা ছিল। তোমাদের মধ্যে থেকে কেউ লাইটটা অফ করবে, কেউ গিয়ে ছুরিটা মারবে, তোমরা দুজন ভিতরে যাবে আর বাইরে আসার সময় ছুরিটা নিয়ে এসে এখানে লুকিয়ে দেবে। আমরা বিক্রম বাবু নুন খেয়েছি। আমরা মরে যাব, কিন্তু ওনার সাথে বিশ্বাসঘাতকতা কখনো করব না। হ্যাঁ স্যার, এই তিনজনের মধ্যে কেউ খুন করেছে। আমরাই তো ফোন করে আপনাদের ডেকেছিলাম। তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার, ওই বেডরুম থেকে। চলো দেখাও, দেখো তো ছুরিটা এখানে কোথাও লুকিয়ে রেখেছে কিনা। অভিজিৎ, ছুরি নেই, তবে এই চিরকুটটা আছে, আর এতে লেখা আছে প্রমোদকে কল করো আর্জেন্টলি। এ প্রমোদকে? হ্যাঁ, উনি আমাদের বাবুর খাস লোক। টাকা পয়সার যে কোনো ব্যাপারেই বাবু ওনাকে জিজ্ঞেস না করে কোনো কিছুই করতেন না। আজকের মিটিংয়ে ওনারও আসার কথা ছিল, কিন্তু আসেননি। ও, আসার কথা ছিল কিন্তু আসেনি। প্রমোদের কোনো নাম্বার বা অ্যাড্রেস আছে তোমার কাছে? না বাবু, ফোন নাম্বার বা অ্যাড্রেস তো নেই। একটা কাজ করো, ওদের তিনজনকে জিজ্ঞেস করো প্রমোদের নাম্বার। বস, খুন কোনো ছুরি দিয়ে করা হয়েছে। আরে সেটা তো আমরাও জানি শালুকে। আরে পুরো কথাটা তো আগে শোনো। কি বলো? আঘাতের ক্ষতটার দৈর্ঘ্য 2.5 ইঞ্চি। ক্ষতটা যদি 2.5 ইঞ্চি হয়, তার মানে ছুরিটা 6 ইঞ্চি লম্বা হতেই হবে। এইটাই প্রবলেম বস। এসো বলছি। এ দেখো, যদি এই ছুরিটা ওপর থেকে 2.5 ইঞ্চি চওড়া হয়, তাহলে যেমন তুমি বলেছো এই ছুরিটা লম্বায় 6 ইঞ্চি হতে হবে, আর এই ছুরিটা এইরকম হতে হবে। এইরকম। তুমি কি বলতে চাইছো এই ধরনের ছুরি দিয়ে মারা হয়েছে? না, এইটাই তো প্রবলেম। যদি এই ধরনের ছুরি দিয়ে মারা হতো, তাহলে ছুরি এইখান দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যেত। তার মানে বডির এ4 এক্স্যাক্টলি। কিন্তু এরকম হয়নি। তাহলে খুনটা হলো কি করে? তাহলে ছুরিটা কি শরীরের ভেতরে ব্যাকা ভাবে ঢুকেছে? বস, এটা অন্য কোনো ব্যাপার। ছুরিটা সিধে ছিলই না। এটা অদ্ভুত একটা ব্যাপার। আরে কিন্তু এই ছুরিটা ঘর থেকে তো তাড়াতাড়ি গায়েব হয়ে গেল কি করে? আরে অভিজিৎ, এইরকম টেরা বেঁকা কথা আমাকে জিজ্ঞেস করো না। আমি শুধু সেইটাই বলতে পারবো যেটা আমি ক্ষত থেকে জেনেছি। ডাক্তারবাবু, তাহলে আর কিছু জানা গেল? একটা তো এই যে চাকুটা সোজা ছিল না, বাঁকা ছিল। আর একটা জিনিস হচ্ছে একটা কেমিক্যাল। কেমিক্যাল? তার মানে ছুরির সাথে সাথে কেমিক্যাল দিয়ে মেরেছে? ঠিক কি ঘটেছিল সেটা বলতে পারবো না। মেরেছিল তো ছুরি দিয়েই, কিন্তু খুনি ক্ষততে একটা অদ্ভুত কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। আচ্ছা, সেটা কি কেমিক্যাল? সেটা এখনো জানা যায়নি। তাহলে ডক্টর সারিকাকে জিজ্ঞেস করে নিচ্ছি, আরও তো কেমিক্যালের এক্সপার্ট, সবই বলে দেয়। শুনেছ? ও তো ঠিকই বলেছে। এবার দেখুন না স্যার, যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো জ্ঞানী লেডির কাছ থেকে জেনে নেওয়া উচিত। হ্যাঁ, আছে কোথায় ডক্টর সারিকা? দেখতে পাচ্ছি না। ও অন্য ল্যাবে গেছে কেমিক্যালের খবর নিতে, অন্য জ্ঞানী লোকের কাছে। যাই হোক, ও খোঁজ নিয়েই আসবে। ও যতক্ষণ আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে কিছু বলি। অবশ্যই, প্লিজ। থ্যাংক ইউ বস। যে ধরনের কেমিক্যাল আমরা এই ক্ষত থেকে পেয়েছি, ঠিক ওই একই কেমিক্যাল আমরা ওই গ্লাস থেকে পেয়েছি যাতে মদ ছিল। এ কি বলছেন ডাক্তারবাবু? এই দেখুন স্যার, এবার নতুন গল্প বলছেন উনি। শালুকে, তুমি কিসের প্রতিশোধ নিচ্ছ বলো তো? অভিজিৎ ডক্টর সারিকার প্রশংসা করেছে এই জন্য? এসিবি সাহেব, ওই গ্লাসে কেমিক্যাল আমি রাখিনি। ওই গ্লাসে আগে থেকেই ছিল
একই ধরনের কেমিক্যাল, ক্ষততেও আর ওই গ্লাসেও যাতে মদ আছে। প্রমোদ, এটা বলো যে বিক্রম মারা যাওয়ার আগে তোমাকে বারবার ফোন করছিল কেন? জানি না স্যার। আরে জানো না মানে কি? কিছু তো কারণ আছে। যখনই কোনো লোক মারা যাওয়ার আগে কাউকে ফোন করে, তখন ওই লোকটার তার মৃত্যুর সঙ্গে কোনো কানেকশন নিশ্চয়ই থাকে। আজ্ঞে স্যার, আমি তো শুধু বিক্রম বাবুর বিজনেসের হিসাবপত্র দেখতাম, আর কোনো ব্যাপার নয় স্যার। বিক্রম তোমার জন্য অপেক্ষা করছিল, আর এই জন্য তোমাকে বারবার ফোন করছিল। তুমি জানতে যে বিক্রমের জীবন বিপন্ন ছিল, তবু তুমি ওখানে যাওনি। তার কারণ হলো দয়া, ওই খুনের সাথে এরও হাত আছে, ও এতে জড়িত আছে। ও এটা জানতো যে ওখানে বিক্রম খুন হতে চলেছে। ওই আসলে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল স্যার, তাই ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছিল, তাই জন্য আমি ওখানে যেতে পারিনি স্যার। কিন্তু তুমি বিক্রমের কোনো ফোনে রিসিভ করনি কেন? স্যার, আমার মোবাইলের ব্যাটারিটা অফ হয়ে গিয়েছিল। মোবাইলের ব্যাটারি অফ হয়ে গেছিল, বাবার শরীর হঠাৎই খারাপ হয়ে গেছিল। বাহানা ভালোই বানিয়েছো। হ্যাঁ, বাহানা করছি না স্যার, আমি সত্যি কথা বলছি। যখন বিক্রম খুন হয়, তখন ওর 3 জন পার্টনার ওর সাথেই ছিল। এর মানে হলো ওই 3 জনের মধ্যে কেউ খুন করেছে, বা ওরা সবাই মিলে খুন করেছে। এবার বলো, ওই 4 জনের মধ্যে রিলেশন কেমন ছিল? সম্পর্ক তো খুব ভালোই ছিল স্যার, আর গত 12 বছর ধরে ওনারা পার্টনার ছিলেন, আর ওনারা একে অপরকে খুব ভালোভাবে বুঝতেন। বিক্রমের মৃত্যুতে সব থেকে বেশি লাভ কার হতে পারত? ওদের সবারই লাভ হতো, কারণ কারণ আসলে ওই ওই ওইটার মানে কি? আসলে স্যার, বিক্রম বাবুর তো কোনো সন্তান ছিল না, কি? আর ওই ওনার কোনো উইলও করা ছিল না। তার জন্যই ওনার মৃত্যুর পরে ওনার টাকা আর সম্পত্তি সবকিছুই ওনার পার্টনাররাই পাবেন। ও, তাহলে বিক্রমের মৃত্যু হওয়ার পরেই ওই 3 জন পার্টনারই ওর পুরো সম্পত্তি আত্মসাৎ করে নিত। তার মানে হলো ওই 3 জনেই বিক্রমকে খুন করেছে, আর তার সঙ্গ দিয়েছে এই প্রমোদ। হ্যাঁ সালুকে, তাড়াতাড়ি বলো, কেমিক্যালটা কি ছিল যেটা মদের গ্লাসেও ছিল আর ছুরির আঘাতেও? আমাকে কেন জিজ্ঞেস করছো? একে অভিজিৎকে জিজ্ঞেস করো, ওই বলবে। আরে আরে অভিজিৎ, তুমি জানতে তবু তুমি আমাদের বলোনি। আরে এত বড় একটা কথা তুমি পুরো চেপে গেলে। বাহ! ডক্টর সালুকে, আমি কি করে জানবো? হ্যাঁ, আপনি অকারণে বাজে কথা কেন বলছেন? আরে সালুকে, ও তো ঠিকই বলছে। এই বিষয়ে অভিজিৎ কি করে জানবে? হ্যাঁ, জানে না তো জেনে যাবে। এখন এসে গেছে তো ডাক্তার সারিকা। কি করে জানতে পারবো? হ্যাঁ, কেন এতক্ষণ হয়তো ফোনও করে নিয়েছো। আরে তাই নাকি অভিজিৎ? আরে ভাই দয়া, এটা ডক্টর সালুকের চক্রান্ত। দেখো সালুকে, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি বলো। স্যার, আমি বলছি, ভিকটিমের রক্তে জাইলোফিজি নামক একটা কেমিক্যাল পাওয়া গেছে। জাইলোফিজি? কিন্তু এই জাইলোফিজি ওই মদের গ্লাসে আর ছুরির আঘাতের জায়গায় গেল কি করে? জাইলোফিজি, এই কেমিক্যালটা তো তামা, রূপো আর পিতলের পালিশ করতে কাজে লাগে। পালিশ করার কাজে? আগে হ্যাঁ, এই কেমিক্যালটাকে যখন অন্য কেমিক্যালের সঙ্গে মেশানো হয়, তখন কিন্তু দারুণ পালিশ হয়, এমন চকচক করে যে চোখ ধাঁধিয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলুন, যদি ভুল করে কারো পেটের ভিতরে এই কেমিক্যালটা চলে যায়, তাহলে কি হবে? তাহলে বিশেষ কিছু হবে না। তার মানে মরার চান্স নেই? আরে না স্যার, আমি আজ পর্যন্ত শুনিনি যে কেউ জাইলোফিজি খেয়ে মারা গেছে। তার মানে বিক্রমের মৃত্যু কেমিক্যালের জন্য হয়নি। অভিজিৎ, মৃত্যু যদি ওই কেমিক্যালে নাও হয়, কেমিক্যালটা পাওয়া তো গেছে না আঘাতের জায়গায়, মদের গ্লাসে। তার মানে দাঁড়াচ্ছে এই কেমিক্যাল আর বিক্রমের মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। খুনির হাতে এই কেমিক্যাল লেগেছিল নিশ্চয়ই।
এই ঘরে যে কটা কপার বা ব্রাসের জিনিস আছে প্রত্যেকটা জড়ো করো, আর ভালো করে দেখো ওই জিনিসগুলোকে। ছুরিটা হয়তো ওতেই লুকানো আছে। স্যার, হ্যাঁ দয়া। এই দেখুন স্যার, এই ফ্রেমটা ব্রাশের তৈরি স্যার। স্যার এই ওয়াল হ্যাঙ্গিংটাতেও ব্রাসের জিনিস রয়েছে স্যার। হ্যাঁ, এতেও এই ওয়াল হ্যাঙ্গিং, এই ল্যাম্পশেড, এই ফটো ফ্রেম, হয়তো ওই সিক্রেটটা মানে ওই অস্ত্রটা এগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আর কিছু পাওয়া গেল ব্রাস বা কপারের? না স্যার, আর কোনো জিনিস তো দেখতে পাচ্ছি না, তামা বা পিতলের। কিন্তু স্যার, এই সমস্ত জিনিস দিয়ে কি করে খুন করা যেতে পারে? খুন হয়েছে বিবেক, খুন হয়েছে। আর হয়তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে। আর কিভাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চারটে লোক একটা বন্ধ ঘরের মধ্যে ছিল, তাদের মধ্যে একজন মারা যায় আর বাকি তিনজন বলে জানি না কি হয়েছে। এটা কি কখনো হতে পারে? স্যার, না কেউ ঘরের বাইরে গেছে না কেউ ঘরের ভিতরে এসেছে, তাহলে খুনি পালিয়ে গেলটা কোথায়? স্যার, খুনি ওদের মধ্যেই লুকিয়ে আছে, ওই তিনজন পার্টনারের মধ্যে কোনো একজন। হ্যাঁ, কিন্তু দয়া লোকটা কে? তারপর ওই ছুরিটা, সেটা কোথায়? স্যার, ছোটবেলায় আমাকে আমার মা বলেছিল যে যদি কোনোভাবে জানা না যায় যে কিভাবে ঘটেছে ঘটনাটা, তাহলে বুঝে নেওয়া উচিত যে কি বুঝে নেওয়া উচিত? বাদ দিন স্যার। দেখো ফেডরিক, বলতেই হবে তোমাকে। বলো বলো, কি বুঝে নেওয়া উচিত? স্যার, আমি যদি এখন কিছু বলি তাহলে সবাই মিলে হাসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় দেওয়ালের দিকে তাকিয়ে হেসে নেব। দেখলেন স্যার, আমার মুখ দিয়ে একটা কথা বেরোলো না, এখানে হাসির ফোয়ারা ছুটে গেল। কে হাসলো? ও হাসছিল। স্যার আসলে ওই মুখে একটা মশা কামড়েছিল, তাই এরকম হয়ে গেছিল। ফ্রেডি, ছাড়ো তো এসব। কি বলছিলে জানো তুমি? স্যার, এই পুরো কাজটা কোনো একটা ভ্যাম্পায়ারের। ভ্যাম্পায়ার? হ্যাঁ স্যার, রক্ত চোষা কোনো আত্মা করেছে স্যার। স্যার এসব বাজে কথা। আচ্ছা, বাজে কথা? স্যার, আমি বিবেকের দু পায়ের মাঝখান দিয়ে গলে যাব যদি যদি আমি মিথ্যে কথা বলি তো। আরে স্যার, আমার পায়ের মাঝখানে এত জায়গা নেই যে আপনি। স্যার, ওই চারটে লোকই বদ্ধ একটা ঘরের মধ্যে বসে আত্মার পুজো আচ্ছা করছিল। স্যার, এটা আপনি কি করে জানলেন? তাহলে বল, ওই গ্লাসটার মধ্যে রক্ত কোত্থেকে এলো? সেটা মানে সত্যি বলতে কি স্যার, ফ্রেডির কথায় দম আছে। ওই গ্লাসের মধ্যে রক্তটা এলো কোথা থেকে? কিন্তু স্যার, ওই ছুরিটা ওখানে কি করে এলো সেটা তো ফ্রেডি স্যার বলতেই পারছেন না। বিবেক, ওই ছুরিটা এখানেই, এই জিনিসগুলোর মধ্যেই আছে, এর মধ্যে। স্যার 6 ইঞ্চি লম্বা 2.5 ইঞ্চি চওড়া ছুরি এই সবের মধ্যে কি করে থাকবে? সেটাই তো আমি বলছি, ওই ছুরি এর মধ্যেই আছে। প্রতিটা জিনিস ভালো করে দেখো।
স্যার হ্যাঁ, এই দেখুন স্যার। এটা তো একটা ছুরির টুকরো মনে হচ্ছে। স্যার দেখে তো মনে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলোকে জুড়ে একটা ছুরির মতো জিনিস তৈরি করা হয়েছিল। তারপর খুন হয়ে যাওয়ার পর অন্ধকারে এটাকে ভেঙে টুকরো করে ঘরের মধ্যে লুকিয়ে দেওয়া হয়েছিল। অভিজিৎ, ওই বিক্রমের ড্রাইভারের কাছে জানা যাক যে এই জিনিসগুলো বিক্রম কোথা থেকে এনেছিল। এগুলোকে চিনতে পারছো? হ্যাঁ দিদিমণি, এই সব শোপিস বিক্রম বাবুর। এই সব কটা জিনিস কি বিক্রম বাবু নিজে কিনেছিলেন? আগে হ্যাঁ স্যার। দারুণ ব্যাপার। বিক্রম নিজের মৃত্যুর অস্ত্র নিজেই কিনেছিল। স্যার বোধহয় বিক্রম কাউকে খুন করতে চেয়েছিল, আর ও কাউকে খুন করার আগেই ওকেই কেউ খুন করে ফেলেছে। একটা কথা বলো, এই সমস্ত জিনিসপত্র উনি কবে কিনেছিলেন? এই প্রায় বছর দুয়েক আগে। বিক্রম বাবুর এইসব জিনিস কেনার খুব শখ ছিল। তুমি জানতে উনি কোথা থেকে কিনতেন? আগে হ্যাঁ জানি স্যার, এই পাশের রাস্তাতেই একটা দোকান আছে, আপনারা বললে আমি নিয়ে যেতে পারি। ঠিক আছে অভিজিৎ, একে নিয়ে যাও। এই যে স্যার, এটাই সেই দোকান। বিক্রম বাবু সব জিনিস এখান থেকেই কিনতেন স্যার। ওই লোকটা কোনটা? ওই যে স্যার। বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডিও আবার পুরনো জিনিসপত্র কিনছে? আরে না না, এবার এটা দেখুন তো, এইসব জিনিসগুলো আপনার দোকান থেকে কেনা? এটা আমার দোকানের নয়। তুমি একদম মিথ্যা কথা বলবে না। এই সব জিনিস বিক্রম বাবু এখান থেকেই কিনেছিলেন। আমি আমার দোকানের জিনিস ভালো করেই চিনি, এটা আমার দোকানের জিনিস নয়। আচ্ছা, এই ফটো ফ্রেমটাকে দেখো, এটাও কি তোমার দোকানের নয়? এটা মনে হচ্ছে আমার দোকানেরই, একটু দেখান দেখি। না স্যার, এটা আমার দোকানের নয়। দেখো, একবার হ্যাঁ একবার না বন্ধ করো, ঠিক জবাব দাও, মিথ্যে বলার চেষ্টা করো না, বুঝেছো? স্যার, আমার সবকটা জিনিসের মধ্যেই এরকম একটা চিহ্ন দেওয়া থাকে, এই ফটো ফ্রেমের চিহ্নটা নেই, তার মানে এটা একেবারেই নকল। স্যার এ মিথ্যা কথা বলছে স্যার। বিক্রম বাবু সব জিনিস এখান থেকেই কিনেছিলেন স্যার, আমার ভালো করে মনে আছে। আমি বলছি তো এটা আমার দোকানের নয়, মিথ্যে বলতে যাবো কেন? আমার নয় তো কি করব? এটা আলাদা ব্যাপার স্যার, যে এটা আমার জিনিসের মতো। কেউ তাহলে চুরি করে তোমার জিনিসটাকে কপি করেছে। আবার কি স্যার, জানেন তো সব দিকে চোর লুকিয়ে আছে। তার মানে স্যার, কেউ নিশ্চয়ই বিক্রমের ঘর থেকে ওই আসল ফটো ফ্রেম বের করে, আর ঠিক ওই জায়গাতেই ঠিক একই রকম দেখতে এই নকল ফটো ফ্রেমটা রেখে দিয়েছিল, তাই না? হ্যাঁ, যদি সেটাই হয় তাহলে বিক্রমের খুনের সঙ্গে এগুলোর কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। খুন? হ্যাঁ, একটা খুন হয়েছে। একটু ভালো করে দেখো তো এই জিনিসগুলো কোনো গন্ডগোল আছে কিনা। স্যার, একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? হ্যাঁ বলো। চুনাভাট্টিতে মুরারি নামে একটা দোকানদার আছে, নকল মাল তৈরি করতে নাম্বার 1 স্যার। আচ্ছা, তাহলে আপনার সমস্ত জিনিসের ডুপ্লিকেট উনিই বানান বুঝি? ওই মুরারি লালই আমার জিনিসের সব থেকে বেশি নকল করে। এই মুরারি লালের দোকানটা কোথায় বলো তো? আসুন স্যার, আসুন। ইম্পোর্টেড কিছু চাই কি? সব অরিজিনাল আছে, একদম অরিজিনাল। ইটালিয়ান, জাপানিজ আর ভারতীয়। একটা জিনিস দরকার ছিল, জানি না আপনার কাছে আছে কি নেই। আরে স্যার বলুন না, বলেই দেখুন। মুরারি লাল, মুরারি লাল চাই আমাদের। আরে মুরারিলাল তো আমিই স্যার। আসল না নকল? আরে স্যার একদম আসল, আমি সত্যি বলছি। আসল? তাহলে এটা দেখে বলো তো চেনো কিনা। এটা তোমার দোকানেরই আইটেম তো? না স্যার, এটা আমার দোকানের নয়। আর এটা কি তোমার দোকানের? না স্যার, এটাও আমার দোকানের নয়। তাহলে এটার ব্যাপারে কি বলবে? এটাও তোমার দোকানের নয়? হ্যাঁ না স্যার, এটাও নয়। হ্যাঁ কি না? হ্যাঁ, আচ্ছা আপনারা কে বলুন তো? আগে আমরা সিআইডি থেকে এসেছি। সত্যি কথা বললে বাঁচার চান্স আছে মুরারি লাল। আমি কেন মিথ্যে বলবো স্যার? আমি এই একটু পরেই আসছি, খুব জোরে টয়লেট পেয়েছি। বস এখানে, প্যান্টে হলেও অসুবিধা নেই, বুঝেছিস? এবার বলতে শুরু কর, চল। বলছি স্যার, আমিই হলাম সেই লোক। এইসব নকল আইটেম আমিই বানাই, আর ব্যবসাটাও আমিই করি স্যার। তাহলে এই সব জিনিস তুই তৈরি করেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বিক্রি করেছিলাম। কাকে বিক্রি করেছিলে তুমি এই সমস্ত জিনিস? ঠিক জানি না ম্যাম, কোন একটা লোক ছিল, আর ও এই সব আইটেমগুলোর ফটো দেখিয়েছিল আর বলেছিল ঠিক এই রকম ডুপ্লিকেট বানাতে, আর বানানোর জন্য আমাকে 50,000 টাকাও দিয়েছিল। 50,000? ওই লোকটাকে যদি আরেকবার দেখো তাহলে চিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই চিনে নেবো স্যার, ঠিক চিনে নেবো। ফ্রেডি,
এটা দেখো। না স্যার, এ নয়। এ না স্যার, এও নয়। এ ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, এই সেই লোকটা। তুই ঠিক বলছিস তো? এটাই সেই লোক? হ্যাঁ স্যার, এই লোকটাই আমাকে টাকা দিয়েছিল। এই সেই লোক। আপনারা এখানে? হ্যাঁ, আমরা। আচ্ছা, ওই বিক্রমকে কি মেরেছে জানতে পেরেছেন? হ্যাঁ, কিছুটা জানতে পেরেছি। আচ্ছা, কে মেরেছে? এই জিনিসটা চেনো? না তো। কি এটা? চিনতে পারছো না? আচ্ছা, এইটাকে তো চেনো নিশ্চয়ই। কি মজা হচ্ছে? আপনারা দেখাতে কি চাইছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুড়ো চলো, ওখানে খুব বোকা লোকেরাও সব বুঝে যায়। চলো। এই, করছেন কি? গায়ে হাত দেবেন না। আমি আমার উকিলকে ফোন করে আপনাদের এগেইনস্টে কেস করে দেবো। কেস করে দেবে? আমরা 4 জন বিজনেস পার্টনার ছিলাম। বিজনেস থেকে আমি 15 কোটি টাকার ঘাবলা করে দিয়েছিলাম। 15 কোটি টাকা চুরি করেছিলাম। আর তারপরে? এই চুরির ব্যাপারে কোনোভাবে বিক্রম জেনে গিয়েছিল। আরও আমাদের বাকি পার্টনারদের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু প্রমোদ আমাকে আগে থাকতেই জানিয়ে দিয়েছিল যে বিক্রম ওদের সবার সামনে আমার মুখোশ খুলে দেবে বলেছিল। ও, তাহলে প্রমোদও তোমার সঙ্গেই যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে প্রথমেই ওর মুখ বন্ধ করে দিয়েছিলাম। আর ওই ছুরিটা? ওই ছুরিটা তুমি ভেতরে নিয়ে গেলে কি করে? হ্যাঁ, কিভাবে লুকিয়েছিলে আর কোথায়? আসলে আমি মুরারিলালের কাছ থেকে ডুপ্লিকেট জিনিস বানিয়ে নিয়েছিলাম, আর ওরই মধ্যে চুরি লুকিয়ে রেখেছিলাম 4 টুকরো করে। এক, দুই, তিন। এবার বলো, এর মাঝখানের চতুর্থ অংশটা সেটা কোথায়? আসলে আমার মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? আমি ভুলে গেছি হয়তো। বলবি কি না? হ্যাঁ, বললাম তো মনে পড়ছে না। বসে পড়ো। বসো। বসবো না আমি। বসলেও আমাকে আবার মারবে। এই, কি করছিস? কি করছিস তুই? এই নিন চতুর্থ টুকরো। ও, তাহলে বিক্রমকে খুন করে এই 4টে টুকরো আলাদা আলাদা জায়গায় লুকিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, এত তীক্ষ্ণ বুদ্ধি যদি কোনো ভালো কাজে লাগাতে
তাহলে তোমারই লাভ হতো। এখন হয় তোমার ফাঁসি হবে, না হলে সারা জীবনের জন্য জেল। আর ওই ফাঁসির দড়িটাকেও 4 টুকরো করে দিস, আর ওটাকে লুকিয়েও রাখিস। হ্যাঁ, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.